দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। তারেক রহমান শি জিনপিং বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস, অর্থনৈতিক করিডোর ও তিস্তা মহাপরিকল্পনায় সহায়তায় আগ্রহী বেইজিং। যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক, এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। এই তিস্তা মহাপরিকল্পনা যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল সেটি বাস্তবায়ন প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। চীন তার নিজের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষক। কূটনৈতিক ভারসাম্য রক্ষায় বড় চ্যালেঞ্জ। এখন যে পৃথিবীতে পরিস্থিতি, এখন ইউনিপোলার ওয়ার্ল্ড আর নাই, কিন্তু উই আর অলসো হস্টেজ টু ডিফারেন্ট পাওয়ার্স পুশিং আস। আমাদেরকে নিজেরা উই হ্যাভ টু ব্যালেন্স কোনটা কিভাবে করব যে ওয়ান ডাজ নট নেগেটিভলি ইম্প্যাক্ট অন দি আদার। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শোকের মিছিলে কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণে মাতম। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়ায় মানুষের ঢল। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। গুম খুনে জড়িতদের দ্রুত বিচারে কাজ করছে সরকার। ভুক্তভোগী পরিবারকে সহায়তার আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। জনকল্যাণমূলক উদ্যোগ নিলে সহযোগিতা করবে বিরোধী দল। সঞ্চয়পত্রে কর বৃদ্ধি নিয়ে ধোঁয়াশায় গ্রাহক। আগের নিয়মই বহাল বলছে বাংলাদেশ ব্যাংক। বাজেট পাশের আগে হচ্ছে না কার্যকর, বিনিয়োগ সীমা আরোপের পরামর্শ। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে লাশের মিছিল। নিহতের সংখ্যা বেড়ে 235। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা। অভিযানে অংশ নিচ্ছে বিভিন্ন দেশ। এবং বিশ্বকাপে অঘটন, জার্মানিকে হারিয়ে 2 দশক পর নকআউটে ইকুয়েডর। কুরাসাওকে হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্ট। দাপুটে জয় নেদারল্যান্ডসে। জাপান সুইডেন ম্যাচ 1-1 ড্র। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। বেজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকও করেন প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকার পাশাপাশি ঢাকা বেজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশিদের জন্য চীনে মেডিকেল ভিসা চালু করতে চায় বেজিং। বৈঠকের পর ব্রিফিংয়ে এই কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা। বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হলো। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। আত্মমর্যাদা ও সম্মানের উপর দাঁড়িয়ে অর্থনীতিকে এগিয়ে নেয়ার নতুন বার্তা। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আর বহুমাত্রিক বাণিজ্য সহযোগিতার নতুন ভিত গড়ার অধ্যায় রচিত হল বেইজিং সফরে। মুখোমুখি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হলে 2 শীর্ষ নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন ঢাকা বেইজিংয়ের নীতি নির্ধারকরা। আলাদাভাবে একান্ত বৈঠকও সেরেছেন 2 নেতা। প্রধানমন্ত্রী 4 দিনের সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, এ সফর শুধু ঐতিহাসিকই নয় বরং নতুন দিগন্তের সূচনা। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকার পাশে থাকবে বেইজিং। বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, ইট উইল বি এ লং টার্ম কমিটমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ চায়না আন্ডার দি লিডারশিপ অফ প্রেসিডেন্ট শি জিনপিং, যে একটা লং টার্ম কমিটমেন্ট থাকবে বাংলাদেশের উন্নয়নে। রোহিঙ্গা ইস্যু ইজ এ টপ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন। তো প্রথম উদ্যোগ যে নিতে হবে আমরা নিব অ্যাজ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অ্যাজ এন ইলেক্টেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। From a position of strength, we will speak to the government of Myanmar and China as one of our strongest, partners in development, and a strong friend will play and use. Play out its capabilities in positively influencing a outcome
on this crisis. এদিকে মিয়ানমারকে সংযুক্ত করে ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে চীন আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মাহাদি আমিন। বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। চীনের দিক থেকে বাংলাদেশের ট্রেড কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশে কিভাবে ফ্যাক্টরি প্রেজেন্স বাড়ানো যায়, এগুলি নিয়ে ওনারা কাজ করবেন এবং যে ইনভেস্টমেন্টগুলো হবে চীন থেকে সেখানে অবশ্যই কর্মসংস্থানকে একটি অন্যতম প্রাধান্যের ক্ষেত্র হিসেবে দেখা হবে। মোংলা ইকোনমিক জোন, গ্রিন ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রিন এনার্জি এবং এর পাশাপাশি যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, ইকোলজিক্যাল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে, সেগুলোকে চীন প্রায়োরিটাইজ করতে চাচ্ছে। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। হেলথ কেয়ারের ক্ষেত্রে কিভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রয়োগ করতে পারি, বিভিন্ন ধরনের রোবোটিক সার্জারি এবং হাসপাতাল প্রতিষ্ঠা থেকে অন্যান্য বিষয়ে চীন তাদের আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে চিকিৎসা করতে চান, চীন সেখানে ভিসা প্রসেসিং ইজি করবার মাধ্যমে এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি যারা বিদেশে চিকিৎসা করতে চান তাদের জন্য দ্বার উন্মোচন করতে ইচ্ছুক। প্রধানমন্ত্রীর এই চীন সফরে অর্জন কি জানতে চাইলে উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে এই সফরে। কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো। আমরা সবাই জানি রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানানমেন স্কোয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে শ্রদ্ধা জানান বীর বিপ্লবীদের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বেইজিং, চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত জানাতে বেজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের 4 দিন আজকে হতে গেল এবং 4 দিন পরে তিনি আজ কিন্তু বিকেলে অর্থাৎ স্থানীয় সময়ে চীনের বিকেল 5টা নাগাদ তিনি এই বেইজিং ছাড়বেন ঢাকার উদ্দেশ্যে। তিনি কিন্তু মালয়েশিয়া হয়ে চীনে এসেছিলেন। গত 21 তারিখ থেকে তিনি ঢাকার বাইরে রয়েছেন এবং এই সফরে রয়েছেন, বিদেশ সফরে রয়েছেন। তার প্রথম সফর মালয়েশিয়া হয়ে চীনে আসা হলো এবং চীনে বেশ কিছু কর্মসূচি, বেশ কিছু আলোচনা, বেশ কিছু বৈঠক, সমঝোতা স্মারকসই তিনি কিন্তু করেছেন, তার সরকার কিন্তু করেছে। সেটি কিন্তু আমরা দেখেছি। আজকে যদি বলতে চাই যে চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যিনি রয়েছেন এখানকার রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে সেই বৈঠকে এবং সেই বৈঠকের পরে একান্ত বৈঠক করেছেন শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। দুইজন মিলে কিন্তু একান্ত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেটি কিন্তু আমরা জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়ে গেছেন, সংবাদ সম্মেলন করেছেন। যে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফর শুধু কোনো বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধুত্ব দীর্ঘমেয়াদী বন্ধুত্ব রূপ নেবে, সেটি কিন্তু তিনি বলেছেন। একই সঙ্গে মাহাদি আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনিও কিন্তু ব্রিফিংয়ে বলেছেন যে বাংলাদেশের যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে আসলে এই যে সফর হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন এবং মালয়েশিয়া সফর, সব মিলিয়ে যদি বলা যায় কী অর্জন হয়েছে, তখন তিনি বলেছেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটা ঐতিহাসিক মাত্রা পাচ্ছে, যেখানে দুদেশের আত্মমর্যাদা, সম্মান বজায় থাকবে, দুদেশ তাদের সহযোগিতায় এগিয়ে আসবে, সেই বন্ধুত্ব আরও দীর্ঘজীবী হবে, সেই প্রত্যাশা কিন্তু তিনি করেছেন। একই সঙ্গে যে বিষয় বলতে চাই, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন কিন্তু একটি বড় ভূমিকা রাখে সবসময়, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে সেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়েছিল চীন কোনো রকম ভূমিকা বা সেই কোনো উদ্যোগ তারা নেবেন কিনা। সেই ক্ষেত্রে চীন সরকার, শি জিনপিংয়ের সরকার, তারা জানিয়েছেন বাংলাদেশকে যে নাইপিদো এবং ঢাকা যদি রোহিঙ্গা ইস্যুতে কোনো আলোচনায় বসতে চায়, সেই আলোচনায় মধ্যস্থতা করতে চায় চীন। একই সঙ্গে চীন রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন ভূমিকা রাখবে বলেও আশ্বাস দিয়েছে শি জিনপিংয়ের সরকার, সেটি কিন্তু জানিয়েছেন। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এইসব ক্ষেত্রে যেমন আছে, বাণিজ্য ঘাটতি কমিয়ে কীভাবে উন্নয়ন সহযোগিতায় চীন বাংলাদেশের পাশে থাকতে পারে সে বিষয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ এবং চীনের অর্থাৎ ঢাকা বেইজিং যেই ইকোনমিক করিডরে মিয়ানমারকে সংযুক্ত করে একটি করিডর, একটি
তৈরি করতে চায় চীন, সে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। সেটি কিন্তু আজকে এই ব্রিফিংয়ে জানানো হয়েছে। নানা বিষয়ে এখানে বেশ আলোচনা হয়েছে, যেমন তেমনি এই বৈঠক যে ফলপ্রসূ হচ্ছে তা আজকে বিকেল 5টায় চীনের বিশেষ রাষ্ট্রীয় বিমানে তিনি ঢাকায় যখন ফিরবেন তার মধ্য দিয়ে, অর্থাৎ বিশেষ সম্মানিত করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তাকে বিশেষ ফ্লাইটে চীন থেকে, চীনের সরকারের পক্ষ থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় তিনি যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, যার মাধ্যমে আসলে বলাই যায় এই চীন সফর বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ হয়েছে, কতটা আরও সামনে এগোবে, এবং সেই বিষয়ে কিন্তু আসলে বোঝা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে 4 দিন পর, অর্থাৎ চীনের 4 দিন যে সফর শেষ করে তিনি ঢাকায় চলে যাচ্ছেন তার সব শেষ খবর। চীন থেকে যুক্ত হয়েছিলেন আহমেদ সালাহিন। চীনের সঙ্গে একগুচ্ছ সমঝোতা সই এবং সম্পর্ক উন্নয়নে দুদেশেরই লাভ দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বিএনপি সরকারের পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের আভাস স্পষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার বার্তা এলেও ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। হাসান বলের প্রতিবেদন। সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনে সিক্ত বাংলাদেশের সরকার প্রধান। বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ড, কৃষি বাণিজ্য সহ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতায় সম্মত ঢাকা বেইজিং। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বিনিয়োগ কার্যালয় খুলে বাণিজ্য সহজ করতে চায় বাংলাদেশও। স্বাক্ষরিত সমঝোতাগুলো দুই দেশের জন্যই লাভজনক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে কারিগরি সহায়তার বাইরেও আর্থিক সম্পর্কের দিক থেকে বিশেষ গুরুত্ব আছে বেইজিং এর। ভূরাজনৈতিকভাবে লোভনীয় একটা অবস্থান বাংলাদেশের, যেখানে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগর অ্যাক্সেস পাওয়া সম্ভব চীনের জন্য। এখানে বাণিজ্যের সম্ভাবনা আছে। চীনও কিন্তু আসলে চ্যারিটির দোকান খুলে বসেনি, চীনও কিন্তু বিক্রি করতে চায়। তার অনেক সারপ্লাস ক্যাপাসিটি আছে, সারপ্লাস টাকা পয়সা আছে, সারপ্লাস তার নো হাও আছে, এগুলো সে ব্যবহার করতে কাজে এটা একটা চীনের দিক থেকে তারা হয়তো বা দেখছে এটা খুবই উইন উইন একটা এনগেজমেন্ট। আমরা আশা করছি যে চীনের দিক থেকে শুধু যে সহযোগিতার যে আশ্বাস পাওয়া যাচ্ছে সেটি শুধু কারিগরি সহযোগিতা না, সেখান থেকে হয়তো বা অর্থ পাওয়া যাবে। তারেক রহমানের গৃহীত পদক্ষেপে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসছে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। নিজেদের স্বার্থ প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। We are also hostage to different powers pushing us. কেন? Historically, আমাদের location has given us importance. We have to balance কোনটা কিভাবে করব যে one does not negatively impact on the other. তারেক রহমান concern is জাতীয় স্বার্থ আমি কিভাবে প্রিজার্ভ করতে পারবো, কিভাবে এগিয়ে নিতে পারবো। And I'm sure he'll take his decisions in keeping with that. শীর্ষ পর্যায়ের এসব বৈঠকের সার্বিক সফলতা নিশ্চিতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরও সক্রিয় ভূমিকা রাখার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরায় শোকের মিছিলে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণে মাতম। পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের মর্মান্তিক দৃশ্য ও ইয়াজিদের নির্মমতা। অন্যায়ের কাছে মাথা নত না করার প্রত্যয় মিছিলে অংশগ্রহণকারীদের। 1400 বছর পেরিয়ে গেলেও কারবালার শোক যেন আজও অম্লান। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে 10 মুহররম শুক্রবার সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। মাতম আর শোকগাথার মধ্য দিয়ে স্মরণ করা হয় কারবালার সেই নির্মম হত্যাকাণ্ড। কালো পোশাক পরে, মাথায় কালো পতাকা বেঁধে এবং খালি পায়ে হাজারো মানুষ শোক মিছিলে অংশ নেন। মিছিলে দেখা যায় শোকের প্রতীক আলম, নিশান ও দুলদুল ঘোড়া। হযরত ইমাম হোসেন আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, আমাদের জন্য যে শিক্ষাটা রেখেছেন, তা হচ্ছে গিয়া জুলুম এবং জালিমের সামনে মাথা নত না করা। আমার নবীর যে প্রিয় নামাজটা ছিল ইমামে হুসাইন, সে কি করছে আমাদের জন্য, এই দিনটা আসলে সবাই জানতে পারে। শোক, ইতিহাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর এই
মিছিল বহন করে পুরান ঢাকার দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী প্রতীকী শোকের আয়োজনের মধ্য দিয়ে কারবালার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান আয়োজক ও অংশগ্রহণকারীরা। ইমাম হুসেন আলাইহিস সালাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ভালোর পথে থাকার জন্য, এবং কোরআনও আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা ভালো পথে থাকবো। আজকের এই দিনে বিশেষ মেসেজটা হলো যাতে আমরা সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম প্রতিরোধ করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে শান্তি, সুষ্ঠু শান্তি শৃঙ্খলা ও একটি সুন্দর সমাজ গড়ার প্রতি ব্যত্যয় করি আজকের এই দিন থেকে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী 1400 বছর পূর্বে মুহররমের 10 তারিখে ইরাকের কারবালায় ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা। সেই ঘটনার স্মরণেই শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে আশুরা। হোসেনি দালান থেকে শুরু হওয়া মিছিলটি পুরান ঢাকার বকশীবাজার, আজিমপুর ও নিউ মার্কেট হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যে আত্মত্যাগের ইতিহাস রচিত হয়েছিল, মানুষ আজও তা শ্রদ্ধা ভরে স্মরণ করে। সময়ের পরিক্রমায় তাজিয়া মিছিল পরিণত হয়েছে ঐতিহ্যের প্রতীকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারে কাজ করছে সরকার। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুক্তভোগীর পরিবারকে ভাতা দেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী। এদিকে 1 বছরের মধ্যে গুম সংক্রান্ত অপরাধের বিচার কাজ শেষ করার প্রত্যয় জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। আমাকে পানি খেতে দেওয়া হয় নাই 4 দিন। নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস 26শে জুন। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে অংশ নেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমসহ নানাভাবে নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। তুলে ধরেন নিজেদের দুঃসহ অভিজ্ঞতা, দাবি করেন রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ আর ন্যায্য বিচারের। আমার সাথে আমার বাবার মাত্র একটা ছবি ছাড়া আর কোনো স্মৃতিও নেই, যেখানে একজন সুস্থ মানুষ 5 মিনিট থাকলে সেও অসুস্থ হয়ে যাবে। ওই সেলে আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। আমরা যা হারিয়েছি সেটার কোনো বিনিময় হয় না, সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমরা প্রতিশোধ চাই না, কিন্তু আমরা বিচার চাই। বিচার যদি না হয় পরবর্তীতে এই কাজগুলো আবার ফিরে আসবে। প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। এ সময় 1 বছরের মধ্যে গুম সংক্রান্ত অপরাধের বিচার শেষ করার প্রত্যয় জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করব। আলোচনায় মানবাধিকার কমিশনকে শক্তিশালী, গুমের শিকার ভুক্তভোগীদের জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দেন ডেপুটি স্পিকার। যারা ভিকটিম আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি আসছে, বাজেট বাড়ানোর দাবি আসছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গুম খুনে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে সরকার। ভুক্তভোগীদের পরিবারকে ভাতা দেওয়ার বিষয়েও আশ্বাস দেন তিনি। ভয়াবহ যে লোকটা এই রিয়া, সে ধরা পড়েছে, তার বিচার হচ্ছে। আরেকজন ধরা পড়েছে দুবাইতে, বেনজির। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গুমের মতো অপরাধের আর পুনরাবৃত্তি চায় না সরকার। আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ পর্যন্ত দেশটি থেকে একজনকেও পুষিন হতে দেয়নি সরকার। সেখানে অবৈধভাবে বাংলাদেশি থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দেওয়ার আহ্বান জানান তার।
তিনি বলেন, ভারতে গ্রেফতার ওসমান হাদির হত্যাকারীদের ফেরত এনে তদন্তের পর দ্রুতই চার্জশিট দেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে শিগগিরই বিদ্যমান মাদক আইন সংশোধনের মাধ্যমে ডিএনসি কর্মকর্তাদের হাতে আধুনিক অস্ত্র দেয়া সহ আইনে কঠোর ব্যবস্থা রাখা হবে বলেও জানান মন্ত্রী। প্রতিবেশী দেশ থেকে পাচার হয়ে আসা বিভিন্ন ধরনের মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে দেশ জুড়ে। ইয়াবা, গাঁজা সহ মারাত্মক ক্ষতিকর এসব মাদক এখন দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজলভ্য হওয়ায় দেশে ক্রমেই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। বর্তমানে মাদকের সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রায় ৮২ লাখ মানুষ। এমন বাস্তবতায় দেশব্যাপী মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে আলোচনা সভা, শোভাযাত্রা সহ নানা আনুষ্ঠানিকতায় দেশে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর রমনা পার্কের সামনে থেকে মাদক বিরোধী এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও পুরস্কার বিতরণী সভা। দিন দিন মাদক সংকট প্রকট হওয়ায় মাদকের বিরুদ্ধে সরকারের শক্তিশালী অবস্থান নেওয়ার কথা জানিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, মাদক নিয়ন্ত্রণে শিগগিরই আইন সংশোধনের মাধ্যমে ডিএনসি কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেয়া হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার কর্মকর্তারা পুলিশের মতো, কিন্তু হাতে অস্ত্র নাই। উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওসমান হাদির হত্যাকারী হিসেবে ভারতে গ্রেপ্তার ৩ জনকে ফেরত এনে তদন্ত শেষে চার্জশিট দেওয়ার কাজ করছে সরকার। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে ৩ জন ভারত সরকার গ্রেফতার করেছে। আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারবো। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি নাকচ করে মন্ত্রী জানান, এখন পর্যন্ত একজনকেও পুশিন হতে দেওয়া হয়নি। আমাদের কাছেও আপনাদের এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি। সেখানে অবৈধভাবে বাংলাদেশি থাকলে তাদের পরিচয় শনাক্ত করার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দেওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে মেহেরপুর সীমান্ত দিয়ে আজও ৩ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির বাধায় ফেরত যেতে বাধ্য হয়েছে। ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের শূন্যরেখা ১৩৬ মেইন পিলারের কাছে কাঁটা তারের গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে শূন্যরেখায় অবস্থান করে তারা। সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে ওই ৩ জনকে ভারতে ফেরত নিয়ে যায় বিএসএফ। সরকার গণরায়কে উপেক্ষা করেছে অভিযোগ করে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি আদায়ে ও বাস্তবায়নে বিরোধী দল সংসদের ভেতরে এবং বাইরে সমানভাবে ভূমিকা রাখবে। সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন, সরকার জনকল্যাণমূলক উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে গণবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ করে তোলা হবে। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে জনগণকে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। প্রথমত তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ঐক্য জোটের জন্যও নয়, এই দাবি জনগণের জন্য। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবিত হতে হবে। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে অঘটনের জন্ম দিল ইকুয়েডর।
এই গ্রুপে শেষ ম্যাচে পিছিয়ে পড়েও 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে লাতিন অঞ্চলের দেশটি। জার্মানদের বিপক্ষে ইতিহাসে এটাই তাদের প্রথম জয়। আর 20 বছর পর নকআউট পর্বে ওঠে ইকুয়েডর। একই গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে আইভরি কোস্ট। গ্যালারি থেকে ডাগআউট, কোচ ফুটবলারদের চোখেও কান্না। চোখের এই জল হতাশা নয়, জার্মানিকে থামিয়ে ইকুয়েডরের ইতিহাস গড়ার আনন্দ আর এবারের বিশ্বকাপের অঘটন। ম্যাচের আগে জার্মানি ছিল সবার চোখে ফেভারিট। ইকুয়েডরের বুক ভরা হতাশা, কারণ 1 হার 1 ড্রতে বিশ্বকাপের মঞ্চে ঝুলেছিল তাদের ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের ইতিহাসে কখনোই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। আর এই ম্যাচে হার মানেই বিদায় নিশ্চিত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বড় ধাক্কা। লেওর সানের বিতর্কিত 1 গোলে এগিয়ে যায় জার্মানি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ইকুয়েডরের সমর্থকরা। ডাগআউটে নীরব কান্না, গ্যালারিতে হতাশা, কিন্তু এই কান্নায় যেন রূপ নেয় অগ্নিকুণ্ডে। ইকুয়েডরের পাল্টা জবাব, আর সেটাই বদলে দেয় পুরো ম্যাচের গল্প। নিলসন অ্যাঙ্গুলোর এক অসাধারণ আক্রমণ শেষ হয় দুর্দান্ত এক শটে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার হাত দেওয়ার সুযোগটাই পাননি। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। কান্না থেমে গ্যালারিতে শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। 1-1 সমতা ইকুয়েডর। আর অ্যাঙ্গুলোর এই গোলকে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা গোলের একটি বললেও ভুল হবে না। এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই বেড়েছে ইকুয়েডরের আত্মবিশ্বাস। মাঝমাঠ, বলের নিয়ন্ত্রণ, আক্রমণ সব মিলিয়ে জার্মানির ওপর চাপ বাড়তে থাকে। 77 মিনিটেই লেখা হয় সেই অবিস্মরণীয় মুহূর্ত। কেভিন রদ্রিগেজের ফ্লিক থেকে গঞ্জালো প্লাটা বল পাঠান জালে। নিউ জার্সি স্টেডিয়াম কেঁপে ওঠে ইকুয়েডরের সমর্থকদের উচ্ছ্বাসে। শেষ বাঁশির পর দৃশ্যটা ছিল কান্না, বদলে গেছে ইতিহাস। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ইকুয়েডর পৌঁছে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে আর লিখে ফেলেছে নিজেদের সবচেয়ে বড় অধ্যায়। 2006 সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দেশটি। গ্রুপের আরেক ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ কুরাসাও। সুযোগ পেয়েই চমক দেখাচ্ছে দেশটি। শেষ ম্যাচে নিকোলাস পেপের জোড়া গোলে 2-0 জয় তুলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট। তবে 6 পয়েন্ট পেলেও গোল ব্যবধানে জার্মানির চেয়ে পিছিয়ে থাকায় গ্রুপে রানার্স আপ হয়ে পরের রাউন্ডে খেলবে আইভরি কোস্ট। তামিম হোসেন, সময় সংবাদ। দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস। কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়েছে ডাচরা। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ মরক্কো। এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে জাপান। নকআউট পর্বে এশিয়ার প্রতিনিধিদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জাপানের কাছে হোঁচট খেয়েছিল নেদারল্যান্ডস। পরের ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরেও দাঁড়ায় ডাচরা। সেই জয়ের ধারা অব্যাহত রেখে এবার তিউনিসিয়াকেও উড়িয়ে দিল তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোনো পাত্তাই পায়নি আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। যদিও ম্যাচের 3 মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। ডান দিক থেকে ডামফ্রিজের গোলমুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি। ব্যবধান দ্বিগুণ হতেও বেশি সময় লাগেনি। 7ম মিনিটে ফ্রি কিক থেকে বক্সে হেড করেন ফন ডাইক। ক্লিয়ার করার চেষ্টা করেও ব্যর্থ হন তিউনিসিয়ার ডিফেন্ডাররা। সেই সুযোগে জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি। প্রথমার্ধেই 2 গোলের লিড নিয়ে বিরতিতে যায় কোম্যানের শিষ্যরা। বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে তিউনিসিয়া। তাদের সেই চেষ্টা সফল হয় ম্যাচের 54 মিনিটে। হাজেম মাস্তুরির গোলে ব্যবধান 2-1 করে তিউনিসিয়া। ম্যাচের 62 মিনিটে ব্যবধান 3-1 করেন ইয়ান পল হেকে। এরপর ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি তিউনিসিয়া। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। অন্যদিকে এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের বিপক্ষে 1-1 গোলের ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে পা রেখেছে জাপান। তবে শেষ ম্যাচ জিততে না পারলেও 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন। রাউন্ড অফ 32-তে সুইডিশদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। আর কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তিউনিসিয়া। আহমেদ হৃদয়, সময় সংবাদ। গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানদের বিপক্ষে ম্যাচে অন্তত 5 পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় তৈরি হলেও তিনি থাকছেন শুরুর একাদশে। তবে খেলবেন না মেদিনা, পারেদেস, ম্যাক অ্যালিস্টার এবং ডিপল। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ অভিষেক হতে পারে অন্তত 4 ফুটবলারের। যুক্তরাষ্ট্র থেকে আলবি সেলেস্তের খবর জানাচ্ছেন এস এম ইকবাল।
গ্রুপ জে থেকে চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার, আর তাই জোরে সোরে উচ্চারিত হচ্ছে এই ম্যাচে অন্তত 5 থেকে 6টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। সেক্ষেত্রে লিওনেল মেসির অবস্থান কি হবে? মেসি ভক্তদের জন্য সুখবর, জর্ডানের বিপক্ষে একেবারে শুরু থেকে আরও একটা মেসি ম্যাজিকের প্রত্যাশা চাইলে আপনারা করতে পারেন। ডিফেন্স লাইন অন্তত 2টি পরিবর্তন আসছে। গেল ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো একটি চোট পেয়েছেন, তার জায়গায় জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়ে যেতে পারেন মার্কো সেনেসি। লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্টিন বার্কো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম ম্যাচ খেলার বিশ্বকাপের। ফাকুন্দো মেদিনা লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও তিনি কিন্তু একটি হলুদ কার্ড কনসিড করেছেন। মিডফিল্ডের কেন্দ্রটা বলা যেতে পারে ম্যাক অ্যালিস্টারকে ঘিরেই কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। তার রিকভারির জন্য এই ম্যাচটায় তাকে বিশ্রামে রাখতে চাই টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় সুযোগ পেতে পারেন প্যালাসিওস। রদ্রিগো ডি পলের জায়গায় জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন উইলিয়ানো সিমিওনে, যিনি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ঠিক এই পজিশনটায় দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। একই সঙ্গে ফরওয়ার্ড লাইনেও একটি পরিবর্তন আসতে যাচ্ছে। হোসে ম্যানুয়েল লোপেজ, তার উপর আস্থা রাখতে চলেছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। লিওনেল মেসির সঙ্গে তাকে পরীক্ষায় করে নিতে চায়, আসলে বাজিয়ে দেখতে চায়, যেহেতু এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। এরই মধ্যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, সুতরাং তাদের অন্য কোনো সমীকরণ নেই। তাই দলের কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখে তাদেরকে পুরোপুরি ফিট করার জন্যই আর্জেন্টিনা কিন্তু জর্ডানের বিপক্ষে মাঠে নামতে চায়, যেখানে তাদের লক্ষ্য জয় তুলে নেওয়া। টিম ম্যানেজমেন্টের চিন্তা একটাই, গ্রুপ পর্বে যেভাবে আর্জেন্টিনা শুরু করেছে সেটার ধারাবাহিকতা যাতে নকআউট পর্বেও থাকে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দুপুরের সময় আরও থাকছে ছুটির দিনে রাজধানীর সবজি বাজারে স্বস্তি। বেশিরভাগ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। স্থিতিশীল মুরগির দর, দামে ওঠানামা নেই মাছ বাজারেও। শেষ হয়নি হাম মহামারী, জরুরি জনস্বাস্থ্য বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিতে হবে এখনো। বিশেষজ্ঞরা বলছেন, যারা হাম উপসর্গে মারা যাচ্ছে তাদের হামের রোগী হিসেবেই বিবেচনায় নিতে হবে। এখনই হাম পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। সেই সঙ্গে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করে পরিকল্পনা মতো হাম পরিস্থিতি মোকাবেলার পরামর্শ তাদের। দেশে হাম পরিস্থিতির 3 মাস পর মৃত্যুর সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি আসে। তবে বৃহস্পতিবার আবারও 9 জনের মৃত্যু নতুন করে শঙ্কা তৈরি করে। তবে তাদের কারোই নিশ্চিত হাম শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 10 দিনের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে হাম উপসর্গে মারা গেছে 42 জন, যাদের সবারই সন্দেহজনক হাম। আর একই সময়ে গড়ে 1000-এর বেশি আক্রান্ত হলেও কমেছে নিশ্চিত হামের সংখ্যা। হাসপাতালে ভর্তি শিশুদেরও দীর্ঘদিন চিকিৎসা চলছে উপসর্গ ধরেই। কারো জ্বর ঠান্ডার সঙ্গে র্যাশ, আবার কারো শ্বাসকষ্ট থেকে শুরু করে জটিল নিউমোনিয়া। বাচ্চার জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে হঠাৎ করে হাম। 1.5 মাস হয়ে গেছে, কাশি কমতেছে না। তো এখানে আসছি, নোয়াখালী দেখাইছি, দেখার পরে এখানে আসছি। সুস্থ হওয়ার পরে ওনারা বললো যে সুস্থ বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে যাওয়ার পরে 2 দিন পর থেকেই জ্বর আসে যায়, এরকম হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেদনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমলেও এখনই আত্মতুষ্টিতে ভোগা যাবে না, কারণ হামের বর্তমান পরিস্থিতিও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি। এই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ দায়িত্ব, সর্বোচ্চ করণীয় করতে হবে। এক মুহূর্তের জন্য আত্মসন্তুষ্টিতে ভোগা কিংবা হাল ছেড়ে দেওয়া যাবে না। এছাড়া হামের উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হচ্ছে তাদেরও হামের রোগী হিসেবেই বিবেচনা করতে হবে বলে জানান এ বিশেষজ্ঞ। এটা বলা ভুল যে তার তো হাম সেরে গেছে, তারপরে সে নিউমোনিয়া মারা গেল, এটা হামের মৃত্যু না। না, এটাও হামজনিত মৃত্যু, কারণ হামের কারণেই তার নিউমোনিয়া হয়েছে, অন্য ইনফেকশন হয়েছে বা অন্য জটিলতা এসে মারা যাচ্ছে। কাজে এটা হামের মৃত্যু হিসেবেই গণ্য করতে হবে। আক্রান্তরা সুস্থ হওয়ার পরও নিশ্চিত করতে হবে হাম পরবর্তী অন্তত 2 মাসের সতর্কতা। সেই সঙ্গে পুষ্টিকর খাবার ও ভিটামিন এ খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 1 সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার রাজধানীর পূর্ব কাজীপাড়ায়।
ওয়াসার জোনাল অফিস বলছে লাইনে কারিগরি ত্রুটির কারণেই সংকট। তবে সবাই সংবাদের অনুসন্ধান বলছে শুধু কারিগরি ত্রুটি নয়, এর পেছনে রয়েছে অবৈধ পানি বাণিজ্যের এক চক্র। সুয়ারেজ পাইপের ভেতর দিয়ে অবৈধ একাধিক সংযোগ পাইপ গেছে ওয়াসার মূল লাইনে। সেখান থেকে বেশ কিছু বাসাবাড়িতে যাচ্ছে 24 ঘন্টা পানির প্রবাহ। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। পানির কোনো খোঁজ খবর নাই। কি আল্লাহর গজব পড়লো যে এখানে পানিটা উধা হয়ে গেল। বর্ষাও এখানে বেশি হয়ে যাচ্ছে। একের পর এক ওয়াসার পানি ভর্তি গাড়ি ঢুকছে পূর্ব কাজীপাড়ার আলাকসা রোড সহ মহল্লার বিভিন্ন সড়কে। গাড়ির এই আসা যাওয়াই বলে দেয় এলাকায় চলছে তীব্র পানির সংকট। এ নিয়ে মিডিয়ায় সংবাদ হলে কয়েকদিন পানি সরবরাহ স্বাভাবিক হয়, কিছুদিন পর আবারও একই দুর্ভোগ। এই যে পানিটা ময়লা, ওখানে পানি, ওটাও প্রচন্ড ময়লা। ভোগান্তি সঙ্গী করে চলছে এখানকার জনজীবন। স্থানীয় বাসিন্দা মোর্শেদা বেগমের সংগ্রামটাও আরো কঠিন। ঘরে প্যারালাইজড স্বামী সহ 4 সদস্যের পরিবার। পানি ছাড়া কিভাবে চলবে জীবন? ঘুম থেকে উঠেই তো আমরা পানির প্রয়োজন, তাই না? খাওয়ার পানিটাও নাই আমাদের। একই সমস্যায় আরো অনেক পরিবার। বালতি, ড্রাম, বোতল নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। লাস্ট 7 ডেজ আমরা টোটালি এক ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে হয়, তাতে তো হয় না। পড়াশোনা ফেলে, খেলাধুলা ফেলে আমার খালি বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার কাছে বারবার ধর্ণা দিয়ে মিলছে না সমাধান। উত্তরের প্রশাসকের অনুরোধেও সমাধান হয়নি পানির সমস্যার। স্থানীয়দের দাবি, সংকটের পেছনে শুধু কারিগরি ত্রুটি নয়, রয়েছে অবৈধ পানি বাণিজ্যের একটি চক্র। সংযোগের বিনিময়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। তারা বিভিন্ন জায়গায় রাস্তার লাইন কেটে পানির লাইন দিচ্ছে, হিউজ পরিমাণ টাকা চাচ্ছে। আমাকেও প্রস্তাব দিছিল 35,000 টাকাও চাইছিল, তাহলে লাইন দিবে, পানি দিবে। এলাকাবাসীর অভিযোগ ধরে কারিগরি ত্রুটির অনুসন্ধানের নামে সময় সংবাদ। সুয়ারেজ লাইনে দেখা যাচ্ছে অসংখ্য পাইপের সংযোগ। এই সংযোগগুলোর মধ্য দিয়েই কিন্তু অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে পানির সংযোগ দেওয়া হচ্ছে। এদিকে অবৈধ পানির সংযোগ নিতে সময় সংবাদের কথা হয় সিন্ডিকেটের 2 সদস্যের সঙ্গে। সেখানেও পাওয়া যায় সত্যতা। একসাথে 2-একটা কাজ করলে সমন্বয় করে কম বেশ করা যায়। জনি ভাই কমিশনার ভাইকা ওনাকে শহরে নিয়ে সব কাজগুলো করে যাতে মানুষ কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়। অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে গ্রাহক হিসাবে কথা বলতে গেলে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন বাকুবদা পাম্পের যান্ত্রিক সমস্যার কারণেই সরবরাহ ব্যাহত হচ্ছে। গত 3 দিন হয় আমাদের সাভার, কেরানীগঞ্জ, বাকুবদা যে প্ল্যান্ট আছে, প্ল্যান্টটা একটু ফল করছে। সিটি কর্পোরেশনের ড্রেনের ভিতর থেকে যে লাইন নিল, এই দায়িত্ব কি শুধু ওয়াসা? এ বিষয়ে সশরীরে ও মুঠোফোনে বেশ কয়েকবার ওয়াসার প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও পাওয়া যায়নি সদুত্তর। নগর জীবনের মৌলিক সেবাগুলোর একটি নিরাপদ ও নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ। স্থানীয়দের অভিযোগ, সংকটকে কাজে লাগিয়ে অবৈধ সংযোগের বাণিজ্য চলছে। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা নিচ্ছেন সিন্ডিকেটের সদস্যরা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। সঞ্চয়পত্রে কর বৃদ্ধি নিয়ে বিতর্ক গ্রাহকদের মধ্যে। বাংলাদেশ ব্যাংক বলছে বাজেট পাস না হওয়া পর্যন্ত অগ্রিম কর কর্তন চূড়ান্ত নয়, তাই ব্যাংকগুলোর ওপর আগের নিয়মে বহাল রয়েছে। তবে আর্থসামাজিক নিরাপত্তা ও প্রেক্ষাপট বিবেচনায় সঞ্চয়পত্রে কর বৃদ্ধি না করে রেশনিং বা লক্ষ্যভিত্তিক বিনিয়োগ সেবা আরোপ ও ট্রেজারি বন্ড শক্তিশালী করার পরামর্শ অর্থনীতিবিদদের। সিলা সুলতানা রিপোর্ট। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর অগ্রিম কর 5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে সঞ্চয়পত্রধারীরা মুনাফা উত্তোলনের সময় আগের তুলনায় কম অর্থ হাতে পাবেন। বিশেষ করে মধ্যবিত্ত, পেনশনভোগী ও নির্দিষ্ট আয়ের মানুষের উপর এর প্রভাব পড়বে, এমন সব তথ্য শঙ্কায় ফেলেছে সাধারণ সঞ্চয়কারীদের। তবে বাজেট এখনো জাতীয় সংসদে পাশ না হওয়ায় প্রস্তাবিত কর হার কার্যকর হয়নি। ফলে ব্যাংকগুলোর উপর আগের নিয়মই বহাল থাকছে। যদি বাড়তি কর কর্তনের বিষয় থাকে, সেটা তো নেহাত প্রস্তাবনার মধ্যে আছে। অতএব প্রস্তাবনা অনুমোদন না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক উপযাচক হয়ে ব্যাংকগুলিকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন না পেয়েই ব্যাংকগুলো প্রোয়েক্টিভলি অধিক হারে কর কর্তন করা, এটা বেআইনি কাজ।
এদিকে কর বৃদ্ধির পরিবর্তে সঞ্চয়পত্রের রেশনিং বা লক্ষ্যভিত্তিক বিনিয়োগ সীমা আরোপের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে সঞ্চয়পত্রকে স্বল্প আয়ের মানুষ, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা নির্ভর জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা উচিত। অন্যদিকে তুলনামূলক উচ্চ আয়ের বিনিয়োগকারীদের ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডে বিনিয়োগে উৎসাহিত করা যেতে পারে। 1% মার্জিনও প্রান্তিক গোষ্ঠীর জন্য কিন্তু অনেক। ধনিক শ্রেণী মানুষ যারা, তাদেরকে আসলে তাহলে সঞ্চয়পত্র না কেনার জন্য নিরুৎসাহিত করা হোক। সরকার যদি সত্যিকার অর্থেই কল্যাণের কথা ভাবে, যে সমাজের যে সকল মানুষের প্রান্তিক সঞ্চয় রয়েছে প্লাস হচ্ছে পেনশনার রয়েছে, তাদের জন্যটা শুধু সঞ্চয়পত্র, তাহলে কিন্তু বাকি মানুষগুলা যখন ট্রেজারি বন্ড বিলে যাবে, তাদের জায়গাটা কিন্তু তাহলে আমি মনে করি যে সুন্দর হয়, ভালো হয়। বিশ্লেষকদের মতে কর বৃদ্ধিতে সঞ্চয়ের প্রবণতা কমতে পারে। তাই রাজস্ব বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয়কারীদের সুরক্ষা এবং বিকল্প বিনিয়োগ মাধ্যমের সম্প্রসারণ, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক জরুরি সভা শেষে এ কথা বলেন মন্ত্রী। বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগাহ, মসজিদ, মাদ্রাসার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। মাজারের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই মূল লক্ষ্য। আপাতত বিদ্যমান কমিটি নিয়ম অনুযায়ী দানের টাকা গণনা করবে এবং তা চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে বলেও জানান মন্ত্রী। স্বচ্ছতা আনয়ন এবং সামগ্রিক বিষয়টি নিয়ে একটি ভালো যুক্তিসঙ্গত যৌক্তিক সমাধানে পৌঁছার জন্য আমরা একটি কাঠামো ঠিক করেছি। এই কমিটিতে সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, উন্নয়ন সংস্থার প্রশাসক, বিভাগীয় কমিশনার, দরগার মতওয়ালি পরিবারের 2 জন প্রতিনিধি এবং মাদ্রাসা এবং মসজিদের 2 জন প্রতিনিধি থাকবেন। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। সপ্তাহ ব্যবধানে নিত্যপণ্যের দামে বড় কোনো পরিবর্তন আসেনি। সবজির বাজারে রয়েছে কিছুটা স্বস্তি, তবে মৌসুম না থাকায় চড়া টমেটো ও গাজরের দাম। তবে স্থিতিশীল রয়েছে মাছ ও মুরগির বাজার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড়। বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে নিত্যপণ্যের দামে আসেনি তেমন বড় কোনো পরিবর্তন। গেল কয়েক সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে বইছে স্বস্তির বাতাস। বেশিরভাগ সবজির কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। পেঁপে, চিচিঙ্গা, ঢ্যাঁড়স ও পটল 40 টাকা, করলা ও বরবটি 50 আর কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকায়। গত সপ্তাহ থেকে আজকে মনে হচ্ছে একটু কম। আমি যেটা দেখলাম, যেমন পটলের দাম আগে 80 টাকা ছিল, আজকে 50 টাকা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সহনীয়, সবসময় যদি এরকম থাকে এটা আমাদের জন্য ভালো। বাজার পরিস্থিতি মোটামুটি ভালো, সবকিছুর দাম কম পাচ্ছি। এদিকে মৌসুম না থাকায় বেড়েছে টমেটো ও গাজরের দাম। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় গাজরের কেজি 100 আর টমেটো বিক্রি হচ্ছে 240 টাকায়। পটল, বরবটি, ভেন্ডি, উস্তা, করলা এগুলো 40 থেকে 45-50 টাকার ভিতরে আছে। তারপরে নতুন নতুন আরো ফুলকপি, বাঁধাকপি এগুলো 60-70 টাকা। এটা আনসিজন দেখেই দাম বেশি। বাজারটা একটু কম থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমাদের জন্য একটু, সাধারণ মানুষের জন্য একটু ভালো। সিজনারি সেই তুলনায় একটু বেশি মনে হচ্ছে। মাছের বাজারেও স্বস্তির কথা জানাচ্ছেন ক্রেতারা। সরবরাহ ভালো থাকায় বেশিরভাগ মাছের দাম রয়েছে স্বাভাবিক, তবে চড়া ইলিশের দর। 1.5 কেজি 3500 টাকা, 3000-3200 টাকা এরকম ব্যাপার হয়। আবার এই যে 700-800 গ্রাম মাছ, এটি আপনার আছে 2200-2100 এরকম। গাঙ্গে মাছ নাই, মাছ খুব খাচ্ছি। মাছ থাকলে দাম কম থাকতো। মাছের দাম তো আগের তুলনায় স্বাভাবিকই আছে। চাষের পাবদা আপনার 350, 320। আবার আপনার রুই মাছ আছে, আপনার 2 কেজি সাইজের রুই মাছ 300, 280। মাছের দাম আমি ঠিক মনে করতেছি, যেটা আছে এটাই ঠিক। এদিকে সপ্তাহ ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 160 টাকায়। অন্তরাসীন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। হরমুজ প্রণালীর ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে হামলা, নির্ধারিত রুট না মানলে নিরাপত্তা দেবে না ইরান। উত্তেজনা কমাতে যোগাযোগের নতুন চ্যানেল চায় ওয়াশিংটন।
গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমলেও নতুন করে বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। একই সঙ্গে শুরু হয়েছে ভাঙন। কুড়িগ্রামেও ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এরই মধ্যে বসতঘর সরিয়ে নিচ্ছেন অনেকে। এদিকে ভারতের মেঘালয়ে বৃষ্টি কম হওয়ায় সুনামগঞ্জ কমছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চলে ফিরেছে স্বস্তি। নদ নদীর পানি কমলেও কাটেনি দুর্ভোগ। প্রতিদিনই নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে দুর্গতদের। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকার চিত্র এমন। গত কয়েকদিনে তিস্তা ও করতোয়ার পানি কমলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। সেই সঙ্গে তীব্র হচ্ছে ভাঙন, নতুন করে বিলীন হচ্ছে ভিটেমাটি। দুর্গত এলাকার মানুষের দাবি, বর্ষার আগে ভাঙন রোধে অনুরোধ জানালেও তোয়াক্কা করেনি প্রশাসন। পানি বাড়তিছে, নাহলে 5-7 দিন হলো, আরো বাড়বে। এটা পানির সময়, পানি বাড়লে আরো বেশি ভাঙবে নদী। এখন যদি একটু বস্তা ফেলান যায় তাহলে জায়গাটা একটু রক্ষা পাবে, নাহলে আরো নদী ভাঙবে বেশি। আমরা তো গরিব এলাকা, নদী ভেঙে গেলে আমরা কোথায় যা থাকবো? যে আরে ভাঙছে, এইটাও যদি ভাঙে তা আমাদের ঘরে বাড়ি ঘর দুয়ার কিছুই থাকবে না, সব চলে যাবে নদী গর্ভে। একই চিত্র কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদ নদীর। পানি কমলেও ভাঙন আতঙ্কে ঘুম নেই নদী তীরবর্তী বাসিন্দাদের। বিলীন হচ্ছে সদরের বানিয়াপাড়া ও বিদ্যানন্দ ইউনিয়নের রামহরিসহ বিভিন্ন এলাকার ফসলি জমি। অনেকেই সরিয়ে নিচ্ছেন বসতঘর ও আসবাবপত্র। দ্রুত ভাঙন না ঠেকালে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড বলতেছে কাজ করব, কিন্তু প্রতি বছরে আসে আর যায়, কোনো কাজ আর করে না। 300-400 বাড়ি বিলীন হয়ে গেছে। এই নদীর কোনো যদি ইয়ে না করে তাহলে আমরাও হাতে 1 সপ্তাহের ভিতরে আমারও যেতে হবে। এদিকে ভারতের মেঘালয়ে বৃষ্টি কম হওয়ায় সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, চেরা সহ বিভিন্ন নদ নদীর পানি কমছে। এতে নিম্নাঞ্চলে ফিরেছে স্বস্তি। ওমর ফারুক, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। পরপর দুটি শক্তিশালী কম্পনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235 জনে, আহত 1,500-এর বেশি। আর ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন 200-র মতো মানুষ। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে শত শত ভবন ক্ষতিগ্রস্ত। নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে 40,000। উদ্ধার তৎপরতায় সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রথমে প্রচণ্ড কম্পন, এরপর চারদিকে ধস আর আতঙ্ক। এভাবে মুহূর্তের মধ্যেই থমকে গেছে ভেনেজুয়েলার স্বাভাবিক জীবন। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা। লাখো মানুষকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে। এখন পর্যন্ত দেশটিতে বহু মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাড়ছে আহতের সংখ্যাও। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় লা গুয়াইরা ও রাজধানীর আশপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। মোবাইল ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক স্থানে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। বিরোধী দলের তৈরি একটি অনলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 11,000-এর বেশি নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিরও তথ্য পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। একই সঙ্গে এই দুর্যোগের প্রভাব দেশ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি। ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বাঁচানোর লড়াইয়ে যুক্ত হচ্ছে একের পর এক দেশ। কারাকাসের জন্য দ্রুত ও কার্যকর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভার্জিনিয়া ও লস অ্যাঞ্জেলেস থেকে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির মূল্যায়নে উপগ্রহ চিত্র ও আকাশপথের তথ্য সরবরাহ করছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা। তবে এই দুর্যোগ কাটিয়ে ভেনেজুয়েলা ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুধু যুক্তরাষ্ট্র নয়, কাতার, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইরান, তুরস্ক, ইউক্রেন ও রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ সমবেদনা ও সহায়তার হাত বাড়িয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। পোপ লিও চতুর্দশ জরুরি ত্রাণ সহায়তা হিসেবে 1 লাখ ইউরো অনুদান দিয়েছেন। প্রায় 20 লাখ ইউরো সহায়তা দিয়েছে নেদারল্যান্ডসও। ভেনেজুয়েলার এই মানবিক সংকট কাটিয়ে উঠতে বৈশ্বিক সহযোগিতার বিকল্প নেই বলে মনে করছেন
জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। নাসরিন রুমি, সময় সংবাদ। হরমুজ প্রণালী ঘিরে আবারও বাড়ছে কূটনৈতিক ও নিরাপত্তা সংকট। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে নতুন যোগাযোগ চ্যানেল চালুর দাবি করেছে ওয়াশিংটন। একদিকে ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ওমান আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, অন্যদিকে জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিচালনা নিয়ে আলোচনা শুরু করেছে ইরান ও ওমান। মাস্কাট জানিয়েছে, নৌ পরিচালনা, সামুদ্রিক সেবা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে দুই দেশ। তবে নিজেদের জলসীমায় সার্বভৌম অধিকার বজায় রাখার বিষয়টিও স্পষ্ট করেছে তেহরান ও মাস্কাট। আলোচনার মধ্যেই হরমুজে জাহাজ চলাচল নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ও অনুমোদিত পথ অনুসরণ না করলে কোনো জাহাজ নিরাপত্তার নিশ্চয়তা পাবে না। এমনকি ঝুঁকিপূর্ণ রুট বেছে নিলে সম্ভাব্য ক্ষয়ক্ষতির দায় সংশ্লিষ্ট জাহাজ মালিক ও পরিচালনাকারীর উপর বর্তাবে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ওমানের নতুন জাহাজ চলাচল রুট নিয়েও আপত্তি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এর মধ্যেই ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার পর জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO হরমুজ অঞ্চল থেকে আটকে থাকা জাহাজটিকে সরিয়ে নেয়ার পরিকল্পনা সাময়িক স্থগিত করে। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে নতুন যোগাযোগ চ্যানেল চালুর দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স জানান, IRGC ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ কমানোর চেষ্টা করা হবে। তবে মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, হরমুজে ইরানের কোনো একতরফা পদক্ষেপ বা ট্রানজিট ফি আরোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। হরমুজে ইরানের কোনো একতরফা পদক্ষেপ বা ট্রানজিট ফি আরোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। রেফারির সুবিধা পেয়েছেন মেসি। ফাউল করার মতো অপরাধ করলেও তা উপেক্ষা করেন রেফারি। তবে ভিনির বেলায় হয়েছে ব্যতিক্রম। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন এসএম ইকবাল। ভিনিসিয়াস জুনিয়র করলে ফাউল, আর লিওনেল মেসি করলে কিছুই না। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনির একটি গোল বাতিল হওয়ার পর থেকে এই সমালোচনা যেন পেয়ে বসেছে এবারের বিশ্বকাপ ফুটবলের রেফারিংকে কেন্দ্র করে। সেটা কি হয়েছে যদি একটু ব্যাখ্যা করি, তারপর যাব হচ্ছে IFABর রুলস আসলে কি বলছে। ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের 22 মিনিটে দুর্দান্ত একটি সুযোগ পেয়ে যান। জ্যাক হেনরিকে তিনি ট্যাকেল করেন, যদিও ফিল্ড রেফারি সেটি টেরই পাননি। তিনি জ্যাক হেনরির কাছ থেকে বলটি কেড়ে নিয়ে স্কটল্যান্ডের গোল পোস্টে দ্বিতীয়বারের মতো গোল উপহার দেন। তবে কিছুক্ষণ পর এই গোলটি VAR-এ বাতিল হয়ে যায়। সবচেয়ে মজার যে বিষয়টি হয়েছে, ভিনি যখন জ্যাক হেনরিকে ট্যাকেল করেন সেটি কিন্তু জ্যাক হেনরি নিজেও টের পাননি। এমনকি তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন তখনও কিন্তু তিনি ফাউলের জন্য রেফারির কাছে কোনো আবেদন করেননি। এখন প্রশ্ন উঠেছে, কোনো স্কটিশ ফুটবলার গোল বাতিলের জন্য আবেদন করলেন না, রেফারি নিজেও সেটি হচ্ছে লক্ষ্য করলেন না, কেন VAR থেকে উপযাচক হয়ে ভিনির এই গোলটি বাতিল করা হলো? এক্ষেত্রে হচ্ছে আসলে ফিফার রুলস কি বলে। আমরা যদি ফিফার ফাউল রুলসের ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের অবৈধ ট্যাকেল, সেটা ট্রিপিং হতে পারে, সেটা পুশিং হতে পারে, জাম্পিং হতে পারে, সেগুলো কিন্তু ফাউল হিসেবে গণ্য করা হয়। আর কার্ডের ক্ষেত্রে সাধারণত যখন হচ্ছে আমরা এক্সেসিভ প্রেশার যেখানে ইউজ করা হয় সেখানে সাধারণত কার্ড দেওয়া হয়ে থাকে। ভিনির এই ফাউলটি আসলে এই পর্যায়ের ফাউল ছিল না যেটিকে হচ্ছে রেফারি সেইভাবে গণ্য করতে পারেন। তবে যেহেতু এটি গোল হয়ে গিয়েছে, যার কারণে VAR থেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি চেক করা হয়। কারণ আমরা এবারের বিশ্বকাপে দেখছি গোল স্কোরিংয়ের ক্ষেত্রে যতটা স্বচ্ছতা আনা যায় ততটাই কিন্তু রাখার চেষ্টা করছে ফিফা। পক্ষান্তরে মেসির ক্ষেত্রে তাহলে কি হলো? মেসি যেটা আলজেরিয়ার অধিনায়কের ক্ষেত্রে যেটি করেছিলেন, নিঃসন্দেহে সেটা ফাউল ছিল। তবে সেটাকে যেটা বলা হচ্ছে যে মেসি রেড কার্ড পাওয়ার মতো ফাউল করেছেন, সেটা রেড কার্ড পাওয়ার মতো ফাউল ছিল না। কারণ IFAB রুলস যেটা বলে এটা রেড কার্ড পাওয়ার মতো ফাউল না। তবে এটা ফাউল ছিল। রেফারি চাইলে লিওনেল মেসিকে ফাউলের একটি সংকেত দিতে পারতেন বা সতর্ক করতে পারতেন। সুতরাং এই ক্ষেত্রে যে একটু একচোখা নীতি হয়ে গেছে সেটা
অস্বীকার করার আসলে কোনো উপায় নাই। আবার এটাও বলতে হবে যে কোনো ফুটবলারই ফিফা কিংবা IFABর বিশেষ কোনো সুবিধা পান না মাঠে, হয়তো পার্টিকুলার ডেতে বা হিট অফ দ্য মোমেন্টে এটা রেফারি বা VAR-এ যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি এড়িয়ে গেছে। ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন, তারেক সেই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস, তিস্তা মহাপরিকল্পনায় সহায়তায় আগ্রহী বেইজিং। শোকের মিছিলে কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণে মাতম, পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়ায় মানুষের ঢল, অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং গুম খুনে জড়িতদের দ্রুত বিচারে কাজ করছে সরকার, ভুক্তভোগী পরিবারকে সহায়তার আশ্বাস LGRD মন্ত্রীর, জনকল্যাণমূলক উদ্যোগ নিলে সহযোগিতা করবে বিরোধী দল। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।